আজ আমরা আলোচনা করব সদৃশ্যতা বা সিমিলারিটি নিয়ে। প্রথমেই আমরা জানব আকার বা সাইজ বলতে আমরা কি বুঝি। দেখো, আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, এরপর এই বৃত্তের থেকে ছোট আরেকটি বৃত্ত অঙ্কন করলাম। তাহলে দেখো, এখানে আমি একটি ছোট বৃত্ত অঙ্কন করেছি আর একটি বড় বৃত্ত অঙ্কন করেছি, যারা আকার বা সাইজে আলাদা আলাদা অর্থাৎ ভিন্ন। তাহলে আকার বা সাইজ বলতে আমরা কি বুঝবো? না, কোনো বস্তুর বড় বা ছোট হওয়াকে আকার বলে। অর্থাৎ কোনো একটা বস্তু বড় বা ছোট কোনটা, সেটাই হলো তার আকার। এখানে যেমন দেখো, একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত, তাহলে এরা এরা আকারে ভিন্ন, কারণ একটা ছোট আকারের বৃত্ত আর একটা বড় আকারের বৃত্ত এখানে আছে। এটি সাধারণত মানে আকার বা সাইজ সাধারণত দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদির উপর নির্ভর করে। উদাহরণ, একটি ছোট বৃত্ত এবং একটি বড় বৃত্তের আকার ভিন্ন। আবার আমরা বলতে পারি একটি ছোট ত্রিভুজ আর একটি বড় ত্রিভুজ এর আকারও ভিন্ন। তাহলে আমরা আকার বা সাইজ বলতে কি বোঝায় সেটা জানলাম। এরপর আমরা জানবো আকৃতি বা শেপ কাকে বলে। দেখো, আমরা প্রথমে বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম। দেখো, তোমাকে যদি ত্রিভুজ এই নামটি বলা হয়, তাহলে তোমার মনের মধ্যে যে চিত্রটি ভেসে উঠবে সেটি এইরকম। অর্থাৎ আমাদেরকে কেউ যদি ত্রিভুজ বলে, তাহলে আমাদের মনের মধ্যে যে চেহারাটি ভেসে উঠবে সেটি হলো তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক চিত্র। সেটি এইরকম হতে পারে, আবার সেটি এইরকম হতে পারে। অর্থাৎ দেখো, একটি ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ, আরেকটি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাদের নাম আলাদা হয়ে গেল, কিন্তু তারা দেখতে বা তাদের গঠন বা শেপ একই রকম। অর্থাৎ ত্রিভুজ মানেই তার তিনটে বাহু থাকবে এবং সেটা একটি সীমাবদ্ধ সমতলিক চিত্র হবে। সেটা সমবাহু ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, যাই হোক না কেন। তাহলে ত্রিভুজ যদি আমাদের বলা হয়, তাহলে আমরা যে চিত্রটি ভাববো সেটি হচ্ছে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক চিত্র। আবার যদি আমাদের বলা হয় বৃত্ত, তাহলে দেখো, আমাদের মনের মধ্যে যে ছবিটি ভেসে উঠবে সেটি হচ্ছে এইরকম। এক্ষেত্রে দেখো, একটি ছোট বৃত্ত আছে, একটি বড় বৃত্ত আছে। ছোট বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে ছোট আর বড় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে বড়। কিন্তু বৃত্ত বললেই আমরা একটা গোল চিত্র ভাববো। আবার যদি আমাদের বলা হয় বর্গক্ষেত্র, তাহলে আমরা যে চেহারাটি ভাববো সেটি হচ্ছে এইরকম। অর্থাৎ একটি সমতলিক চিত্র যেটি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ এবং প্রত্যেকটি বাহু সমান আর প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত এদের একটি নির্দিষ্ট শেপ আছে। তাহলে আমরা দেখো, আকৃতি বা শেপ কাকে বলে সেটা এবার লিখে ফেলি। না, কোনো বস্তুর গঠন বা চেহারাকে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারি বস্তুটি দেখতে কেমন, তাকেই আকৃতি বলে। যেমন ত্রিভুজ, বৃত্ত, বর্গক্ষেত্র প্রত্যেকের আকৃতি আলাদা। উদাহরণ, সকল বৃত্তের আকৃতি একই, কিন্তু ব্যাসার্ধ আলাদা। এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ একটি নোট পড়ব। নোটটি মন দিয়ে শোনো। আমি এখানে দুটো ছবি বা চিত্র অঙ্কন করলাম। বলতো, চিত্র দুটি কিসের? দেখো, চিত্র দুটি হচ্ছে সার্কেল বা বৃত্তের, কারণ উভয় চিত্রের গঠন বা আকৃতি একই, সেটা হচ্ছে সার্কেল বা বৃত্তের। অর্থাৎ আমরা বলতে পারি এখানে উভয় চিত্রের শেপ বা আকৃতি বা গঠন একই। কিন্তু দেখো, বৃত্ত দুটির মধ্যে একটি বৃত্ত হচ্ছে ছোট আর একটি বৃত্ত হচ্ছে বড়। অর্থাৎ একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট আর একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বড়। তাই উভয় বৃত্তের আকার বা সাইজ কিন্তু একই নয়। অর্থাৎ বৃত্ত দুটির আকার বা সাইজ কিন্তু আলাদা। তাহলে আমরা লিখতে পারি যে একটি ছোট বৃত্ত
এবং একটি বড় বৃত্তের আকৃতি অর্থাৎ শেপ একই, কিন্তু আকার অর্থাৎ সাইজ ভিন্ন। তাহলে তোমরা এখানে আকৃতি এবং আকার এর মধ্যে ডিফারেন্স কি সেটা বুঝতে পারলে। এবার আমরা জানবো সর্বসম বা কনগ্রুয়েন্স সম্বন্ধে। বিষয়টি প্রথমে আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম এবিসি। তারপর আমি আরো একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম পিকিউআর। এবার আমরা দেখি এই পিকিউআর ত্রিভুজটি অর্থাৎ এই ব্লু কালারের ত্রিভুজটি এই রেড কালারের ত্রিভুজটির সঙ্গে পুরোপুরি মিশে যায় কিনা। তাহলে আমরা ব্লু কালারের ত্রিভুজটিকে নিয়ে রেড কালারের ত্রিভুজটির উপর বসাই, দিয়ে দেখি এটা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কালারের ত্রিভুজটি রেড কালারের ত্রিভুজটির উপর সম্পূর্ণভাবে মিশে গেল। তাহলে আমরা এই ত্রিভুজ দুটিকে সর্বসম বলবো। এবার বলতো ত্রিভুজ দুটি কেন একে অপরের উপর সম্পূর্ণভাবে মিশে গেল? কারণ ত্রিভুজ দুটির আকার ও আকৃতি সেম, অর্থাৎ ত্রিভুজ দুটির সাইজ এবং শেপ একই, তাই মিশে গেল। আবার তুমি এইভাবেও বলতে পারো যে এবিসি ত্রিভুজ এবং পিকিউআর এই ত্রিভুজ দুটির এবি বাহুর সঙ্গে পিকিউ বাহুটি সমান, আবার বিসি ইকুয়াল টু কিউআর এবং এসি বাহু ইকুয়াল টু পিআর বাহু, এবং কোণ বি এর সঙ্গে কোণ কিউ সমান, কোণ সি এর সঙ্গে কোণ আর সমান, আর কোণ এর সঙ্গে কোণ পি সমান। তাই ত্রিভুজ দুটি একে অপরের উপর মিশে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে সর্বসম বলতে বোঝায় দুটি জ্যামিতিক চিত্রের আকার মানে সাইজ ও আকৃতি মানে শেপ সম্পূর্ণ একই হওয়া। অর্থাৎ একটি চিত্রকে অন্যটির উপর রাখলে যদি পুরোপুরি মিলে যায় তাহলে চিত্র দুটি সর্বসম। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে দুটি ত্রিভুজের তিনটি বাহু সমান এবং তিনটি কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সর্বসম এটা চিহ্নের মাধ্যমে কিভাবে লিখব? দেখো, আমি প্রথমে এরকম ভাবে ত্রিভুজ এবিসি, তারপর কি করব না একটি সমান চিহ্ন দেবো, দিয়ে উপরে একটা ঢেউ কালানো এরকম চিহ্ন দেবো, এটা হচ্ছে সর্বসম চিহ্ন। তাহলে ত্রিভুজ এবিসি, তারপর আমি সর্বসম চিহ্ন দিলাম, দিয়ে লিখলাম ত্রিভুজ পিকিউআর। এটা মানেই বোঝায় ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ পিকিউআর। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সর্বসম। তাহলে সর্বসম বা কনগ্রুয়েন্স বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এবার আমরা সদৃশ বা সিমিলার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বিষয়টি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমি প্রথমে দুটি জ্যামিতিক চিত্র অঙ্কন করছি। দেখো, একটি হচ্ছে ত্রিভুজ এবিসি আর একটি হচ্ছে ত্রিভুজ পিকিউআর। এখানে আমরা যে দুটো জ্যামিতিক চিত্র অঙ্কন করেছি সেই দুটো জ্যামিতিক চিত্রের আকৃতি হলো ত্রিভুজাকার। অর্থাৎ সদৃশ হতে গেলে জ্যামিতিক চিত্র দুটিকে বা জ্যামিতিক চিত্রগুলিকে সেম আকৃতির হতে হবে, তবে তারা সেম আকারের নাও হতে পারে। অর্থাৎ সদৃশ হতে গেলে বা সদৃশ হওয়ার প্রথম শর্ত হলো দুই বা ততোধিক জ্যামিতিক চিত্রের আকৃতি অর্থাৎ শেপ একই হতে হবে, কিন্তু আকার বা সাইজ একই হতেও পারে আবার নাও হতে পারে। এরপর আরো দুটো শর্ত বা কন্ডিশন সিদ্ধ করতে হবে। এখানে যেমন দেখো, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর দুটোই ত্রিভুজাকৃতি, অর্থাৎ দুটোর আকৃতি সেম। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সদৃশ হবে যদি আর কি কি কন্ডিশন সিদ্ধ হতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট কোণগুলি সমান হতে হবে। যেমন ধরো, এ কোণের সঙ্গে পি কোণটা সমান হতে হবে, অর্থাৎ কোণ এ ইকুয়াল টু কোণ পি। আবার কোণ বি এর সঙ্গে দেখো কোণ কিউ কে সমান হতে হবে, অর্থাৎ কোণ বি ইকুয়াল টু কোণ কিউ, এবং কোণ সি এর সঙ্গে কোণ আর কে সমান হতে হবে, কোণ সি ইকুয়াল টু কোণ আর। এর সঙ্গে আরো একটি কন্ডিশন সিদ্ধ হতে হবে, সেগুলি হলো বাহুগুলির অনুপাত সমান হতে হবে, অর্থাৎ বাহুগুলি সমানুপাতিক হতে হবে। অর্থাৎ আমরা প্রথমে লিখব এবি বাই পিকিউ, এবি বাই পিকিউ ইকুয়াল টু হতে হবে বিসি বাই কিউআর, বিসি বাই কিউআর।
ইকুয়াল টু সিএ বা এসি বাই পিআর বা আরপি, সিএ বাই আরপি। তাহলে দুটি বা তার বেশি সংখ্যক জ্যামিতিক চিত্রকে সদৃশ বলা হবে যদি তাদের সংশ্লিষ্ট কোণগুলি সমান হয় এবং সংশ্লিষ্ট বাহুগুলির অনুপাত সমান হয় বা বাহুগুলি সমানুপাতি হয় এবং সংশ্লিষ্ট জ্যামিতিক চিত্র দুটির আকৃতি একই হয়। তাহলে আমরা সদৃশ বা সিমিলারের সংজ্ঞা হিসেবে লিখতে পারি, সদৃশ বলতে বোঝায় দুটি বা ততোধিক জ্যামিতিক চিত্রের আকৃতি অর্থাৎ শেপ একই হবে, কিন্তু তাদের আকার অর্থাৎ সাইজ সমান নাও হতে পারে। উদাহরণ, দুটি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সদৃশ হবে যদি এ সংশ্লিষ্ট কোণগুলো সমান হয় এবং বি সংশ্লিষ্ট বাহুগুলোর অনুপাত সমান হয় বা বাহুগুলি সমানুপাতি হয়। অর্থাৎ দুটি জ্যামিতিক চিত্রকে আমরা সিমিলার বা সদৃশ বলবো যদি তারা সেম আকৃতি বিশিষ্ট অর্থাৎ সেম শেপ হয় এবং তার সঙ্গে আরো দুটো কন্ডিশন, যেমন সংশ্লিষ্ট কোণগুলো ইকুয়াল বা সমান হতে হবে আর সংশ্লিষ্ট বাহুগুলোর অনুপাত সমান বা বাহুগুলি সমানুপাতি হতে হবে। চিহ্ন, সদৃশতার চিহ্ন হলো এইরকম, অর্থাৎ এই চিহ্ন দ্বারা সদৃশতা বোঝানো হয়। যেমন এখানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সদৃশ। এটা চিহ্নের মাধ্যমে লিখতে গেলে আমরা এইভাবে লিখব, প্রথমে আমরা লিখব ত্রিভুজ এবিসি দিয়ে সদৃশতার চিহ্ন দেব, দিয়ে লিখব ত্রিভুজ পিকিউআর। এটা মানেই বোঝাচ্ছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সদৃশ। এটা মানেই আমরা লিখতে পারবো অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সদৃশ। এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ নোট পড়ব যেটা তোমরা ভালোভাবে মনে রাখবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ, অর্থাৎ যে কোনো সর্বসম চিত্রই সর্বদা সদৃশ হবে। কেন এরকম হবে? ধরো আমি দুটো ত্রিভুজ অঙ্কন করলাম যারা সর্বসম অর্থাৎ কনগ্রুয়েন্স। এর মানেই হলো যে কোনো একটি ত্রিভুজ অন্যটির উপর পুরোপুরি মিশে যাবে। দেখো এই রেড কালারের যে ত্রিভুজটা আছে সেটি দেখো অপর ত্রিভুজটির উপর সম্পূর্ণভাবে মিশে গেল, তাই এই ত্রিভুজ দুটো সদৃশ। যেহেতু সর্বসম দুটো ত্রিভুজ বা সর্বসম যে কোনো জ্যামিতিক চিত্র একটি অপরটির উপর সম্পূর্ণভাবে মিশে যাবে, তাই সর্বসম চিত্র হচ্ছে সর্বদা সদৃশ হবে। কারণ সদৃশ হতে গেলে কি হয় না, জ্যামিতিক চিত্রগুলির এখানে যেমন ত্রিভুজ তাদের এই কোণগুলির মাপ সমান হতে হয় এবং সংশ্লিষ্ট বাহুগুলির অনুপাত সমান হতে হয় বা সমানুপাতি হতে হয়। তাহলে আমরা মনে রাখবো যে দুটি ত্রিভুজ সর্বসম হলে সেটি সর্বদা সদৃশ হবে, অর্থাৎ যে কোনো জ্যামিতিক চিত্র সর্বসম বা কনগ্রুয়েন্স হলে সেটা সদৃশ বা সিমিলার হবে। তাহলে দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ, কিন্তু সদৃশ হলে অর্থাৎ সিমিলার হলে সর্বদা সর্বসম হবে না। অর্থাৎ দুটো জ্যামিতিক চিত্র সর্বসম হলে বা কনগ্রুয়েন্স হলে তারা সদৃশ বা সিমিলার হবে, কিন্তু দুটো জ্যামিতিক চিত্র সদৃশ বা সিমিলার হলে তারা সর্বসম নাও হতে পারে। বিষয়টিকে আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমি প্রথমে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 একক এবং প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজ তাই প্রতিটি কোণ 60 ডিগ্রি হবে। এরপর আমি আরেকটি বড় আকারের সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 একক এবং প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটি অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে। এবার দেখো এই ত্রিভুজ দুটি সদৃশ কেন? কারণ দেখো প্রত্যেকটি অ্যাঙ্গেল সেম এবং বাহুগুলোর অনুপাত 5/10। বাহুগুলোর অনুপাত কত? 5/10। প্রত্যেকটা বাহুর অনুপাতই দেখো 5/10 মানে হাফ। তাহলে কোণগুলো একই এবং বাহুগুলির অনুপাত সমান, তাই এই ত্রিভুজ দুটি সদৃশ বা সিমিলার। কিন্তু এরা সর্বসম নয়। কেন সর্বসম নয়? কারণ একটি ত্রিভুজ বড় আর একটি ত্রিভুজ ছোট, তাই একটি অপরটির উপর কোনোভাবেই তারা মিশবে না, তাই কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম নয়। তাহলে
আমরা লিখতে পারি যে সমবাহু ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়। এরপর আমরা এই প্রশ্নগুলির উত্তর করব। প্রথম প্রশ্নটি হলো সকল বর্গক্ষেত্র ড্যাশ সেটা সর্বসম হবে না সদৃশ হবে। দেখো, সমস্ত বর্গক্ষেত্র হচ্ছে আকৃতিতে একই, অর্থাৎ শেপ হচ্ছে সেম, অর্থাৎ আকৃতি একই, তাই আমরা বলতে পারবো সকল বর্গক্ষেত্র সদৃশ। এর পরের প্রশ্নটি হলো সকল বৃত্ত সর্বসম হবে না সদৃশ হবে। দেখো, আমরা যদি কতগুলো বৃত্ত অঙ্কন করি বিভিন্ন আকারের অর্থাৎ বিভিন্ন ব্যাসার্ধের, তাহলে দেখো বৃত্তগুলি একে অপরের সঙ্গে মিশে যাবে না, তাই বৃত্তগুলি সর্বসম নয়। কিন্তু বৃত্তগুলির আকৃতি হচ্ছে গোল, তাই সকল বৃত্ত আমরা বলতে পারি সদৃশ। এর পরের প্রশ্নটি হলো সকল সমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের অর্থাৎ যে কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয় এবং বাহুগুলো ইকুয়াল হয়, তাই দুই বা ততোধিক সমবাহু ত্রিভুজের সংশ্লিষ্ট কোণগুলি ইকুয়াল হবে এবং সংশ্লিষ্ট বাহুগুলির অনুপাত সমান হবে বা সমানুপাতি হবে, তাই সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। তারপরের প্রশ্নটি হলো দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি আমরা জানি সমান হতে হবে, তাহলে অনুরূপ কোণগুলি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি আমরা জানি সেটা হচ্ছে সমানুপাতি হতে হয়, তাহলে অনুরূপ কোণগুলি সমান এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। এরপর আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো সত্য না মিথ্যা বলবো। দেখো, প্রথম প্রশ্নটি হলো যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ। আমরা জানি যে সর্বসম চিত্র মানে একে অপরের উপর মিশে যাবে, তাই চিত্র দুটি সদৃশ, তাহলে এই বিবৃতিটি হবে ট্রু অর্থাৎ সত্য। যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম। আমরা জানি যে সদৃশ হলেই সর্বদা সর্বসম হবে না, তাহলে এই বিবৃতিটি হচ্ছে মিথ্যা। 3 নম্বর বিবৃতিটি হলো দেখো, যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান হয়। আমরা জানি যে যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি এবং অনুরূপ বাহুগুলি যদি সমান হয় তাহলে তারা সদৃশ হয়, বা বলতে পারো যে কোনো বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি যদি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি যদি সমানুপাতি হয় তাহলে তারা সদৃশ হয়, তাহলে এই বিবৃতিটি হবে সত্য। 4 নম্বর হলো যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। আমরা জানি যে বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক এবং অনুরূপ কোণগুলি সমান হলেই সেটি সদৃশ হয়, তাহলে এই বিবৃতিটি হবে সত্য। বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ না, বর্গক্ষেত্র এবং রম্বস সর্বদা সদৃশ হবে না। দেখো, বর্গক্ষেত্র এবং রম্বসের বাহুগুলির দৈর্ঘ্য সব ইকুয়াল হয়, অর্থাৎ বাহুগুলির অনুপাত সমান হবে, কিন্তু তাদের কোণগুলো সমান নয়। বর্গক্ষেত্রের কোণগুলো সব হয় 90 ডিগ্রি, কিন্তু রম্বসের কোণগুলো সব 90 ডিগ্রি হয় না বা 90 ডিগ্রি নাও হতে পারে, তাহলে এই বিবৃতিটি মিথ্যা। এরপর আমরা আলোচনা করব এই প্রশ্নটি নিয়ে, একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ লিখি। দেখো, আমি একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম, তারপর এই বর্গক্ষেত্রটি থেকে ছোট আরেকটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম, অর্থাৎ দুটো বর্গক্ষেত্র যাদের বাহুগুলো হচ্ছে ভিন্ন অর্থাৎ আলাদা, তাহলে এরা হচ্ছে পরস্পর সদৃশ। ভিন্ন বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্র একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ। এর পরের প্রশ্নটি হবে একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ নয়। দেখো, আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম আর একটি বৃত্ত অঙ্কন করলাম, যাদের আকৃতি একই নয়, অর্থাৎ একটির চিত্র হচ্ছে ত্রিভুজাকৃতি আর একটি চিত্র হচ্ছে বৃত্তাকার, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবং বৃত্ত একজোড়া সদৃশ চিত্র নয়।